আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩। এদিকে ফ্লাইটের আগ মুহূর্তে ইসরায়েলি এমপির ভিসা বাতিল। আরও থাকছে জেলেনস্কিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প। জানিয়ে দিব বৃহৎ ইসরায়েল আদৌ সম্ভব নাকি শুধুই হুমকি, জানাবো বিস্তারিত। সর্বশেষ জানিব গাজায় যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিবে ৫ লাখের বেশি মানুষ সমাবেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩। ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সোবান তেল শোধনাগারে আঘাত আনে, এতে ৩ জন নিহত হয়। গত ১৭ জুন এই ঘটনা ঘটে। যদিও সোমবার বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। ইসরায়েলের গণমাধ্যম হিব্রু ডেইলির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে। এতে ভিতরের একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা এবং আলোকসজ্জা স্থাপনা ব্যাপক ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসের ধীর গতিতে উৎপাদন ফিরবে তারা। কোম্পানিটি ধারণা করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, দখলদার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্স টু প্রমিস ৩ অভিযানের অংশ হিসেবে ইসরায়েল দখলকৃত ভূখণ্ড জুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল ইদিদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরের দিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যা ২৪ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায়। ফ্লাইটের আগ মুহূর্তে ইসরায়েলি এমপির ভিসা বাতিল। ইসরায়েলি সিভিএস জিউ জিম পর্টিট কঠোর ডানপন্থী সংসদ সদস্য মিচকা রুথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার সরকার। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি মার্কের বরাত দিয়ে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে গণমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দেশটিতে রুথম্যানের কয়েকটি ইহুদি স্কুল ও সিনাগনে বক্তব্য দেওয়ার কথা ছিল। পাশাপাশি সাম্প্রতিক ইহুদিদের হামলার শিকার কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা ছিল। তবে ভিসা বাতিল হয় সেই সফরটি আর হচ্ছে না। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে বিভাজনের বীজ ছড়াতে চায় এমন লোকদের বিরুদ্ধে আমাদের সরকার কঠোর অবস্থান নিয়েছে। কেউ যদি ঘৃণা বা বিভেদের বার্তা দিয়ে আসতে চায়, আমরা তাকে এখানে চাই না। অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন জানায়, রুথম্যানের অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার কয়েক ঘন্টা আগে ভিসা বাতিল করা হয়েছে। কানবারার দাবি, ভিসা বাতিলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহের কোনো সম্পর্ক নেই। ভিসা বাতিল নিয়ে রুথম্যান কিংবা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি। রুথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সাংবিধানিক আইন এবং বিচার কমিটির প্রধান এবং বিতর্কিত ব্যবস্থাপনার সংস্কার পরিকল্পনার অন্যতম মূল কারিগর হিসেবে পরিচিত। এর প্রধান রবার্ট গোস্কি এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকারের এই সিদ্ধান্তকে জঘন্য ইহুদি বিরোধী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন। অস্ট্রেলিয়ার সরকার ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েলকে টার্গেট করতে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি অনেক অস্ট্রেলিয়ান ইহুদি দেশ ছাড়ার কথা ভাবছেন এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া ইসরায়েলের পূর্ণ অধিকার রয়েছে। গ্রেগরি বলেছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, গত জুনে ইসরায়েলপন্থী কর্মী এবং প্রভাবশালী হিলেল কমান্ডার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল। একই কারণে গত বছর ইসরায়েলের সাবেক বিচারপতি আইয়েদ শাহাদেতকে অস্ট্রেলিয়ার প্রবেশ করতে দেওয়া হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান সরকার। নেতানিয়াহু সরকার অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
জেলেনস্কিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে দেওয়া পোস্টে তিনি বলেছেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। খবর আল জাজিরার। তিনি বলেছেন, শুরুটা কিভাবে হয়েছিল তা মনে রাখতে হবে। ক্রিমিয়া ফিরে যাওয়া হয়নি। ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারেনি। কিছু বিষয় এখনো পরিবর্তন হয় না। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির গুরুত্বপূর্ণ সফরের একদিন আগে ট্রাম্প এসব কঠোর বার্তা দিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেওয়া আলোচনার টেবিলে তোলা হবে না। আজ ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এতে ইউরোপের আরও একাধিক নেতা যোগ দেবেন। এই বৈঠকে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনা করবেন। সোমবার জেলেনস্কির ওয়াশিংটন ডিসি অফিসের ইউরোপীয় নেতারাও তার সঙ্গে থাকছেন। তবে ব্রাসেলস এবং কিয়েভ উদ্বেগ প্রকাশ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এমন একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, আমরা সকলে এই যুদ্ধ দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে শেষ করতে চাই। শান্তি অবশ্যই স্থায়ী হতে হবে। তিনি আরও লেখেন, কয়েক বছর আগে ইউক্রেনকে ক্রিমিয়া এবং দনবাসের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। 1994 সালে ইউক্রেনকে তথাকথিত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছিল, তবে আজ কাজ করেনি। জেলেনস্কি আরও বলেছেন, ক্রিমিয়াকে ছেড়ে দেওয়া উচিত হয়নি, ঠিক যেমন 2022 সালের পরে কিয়েভ, ওডেসা এবং খার্কিভ ছেড়ে দেওয়া হয়নি। তিনি বলেছেন, ইউক্রেনীয় তাদের ভূমির জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে। এদিকে ন্যাটোর মহাসচিব মাকবুকে সোমবার ওয়াশিংটন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টেফানো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়া, জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বৃহৎ ইসরায়েল আদৌ সম্ভব নাকি শুধুই হুমকি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারো বৃহৎ ইসরায়েল ধারণা নিয়ে তর্ক করেছিলেন। 1995 সালে প্রকাশিত তার বই A+100 দ্য সান এ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে ভূমধ্য সাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূখণ্ডকে ইহুদিদের ভূমি বলে উল্লেখ করেছিলেন। সম্প্রতি তাই 24 নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি ঐতিহাসিক এবং অত্যাধুনিক মিশনে আছেন এবং বৃহত্তর ইসরায়েলের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ। এই মন্তব্যে আরব লীগ, ওআইসি, জিসিসি সহ 31টি আরব এবং ইসলামী দেশ প্রতিবাদ জানায়। বৃহৎ ইসরায়েল ধারণার সূত্রে অনেক পুরনো। 1897 সালের বাসেল সংপ্রেস থেকে শুরু করে 1917 সালের বেলফোর ঘোষণা এবং 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত নানা সময় এই স্বপ্ন আলোচনায় এসেছে। ধর্মীয় বর্ণনায় নাইল থেকে ইউফ্রিট পর্যন্ত ভূখণ্ডকেই প্রতিশ্রুতি ভূমি বলা হয়। এমনকি পুরনো মুদ্রাসও ইসরায়েলের সীমানা বিস্তৃতভাবে ফাঁকা ছিল, যেখানে কুয়েত, ইরাক, মিশর এবং সৌদি আরব পর্যন্ত ভূখণ্ড। ইতিহাসবিদরা বলেছেন, ইসরায়েলের পতাকায় নীল দাগ কিংবা পুরো সমুদ্রেও এর প্রতীকী পাওয়া যায়। 1970 সালের পর লিকুদ পার্টির উত্থানে এই প্রতীকী ধারণা বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকারের মাধ্যমে নীতিতে রূপ নেয়। তবে অনেক গবেষকদের মতে বৃহৎ ইসরায়েল সম্ভাব্য বাস্তব নয়, কারণ এতে লাখ লাখ আরব জনগণ মুক্ত হবে, যা ইসরায়েলের জন্য জনসাধারণভাবে বড় চ্যালেঞ্জ। ইসরায়েলি আমেরিকান লেখক মিকপোর্ট বলেছেন, বৃহৎ ইসরায়েল আসলে রাজনৈতিক স্লোগান। তার মতে আসলে হুমকি হলো গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে 5 লাখের বেশি মানুষ সমাবেত। ইসরায়েলের ডিফ্যাক্ট রাজধানী তেল আবিবের জিম্মি স্কোয়ারে এবং আশেপাশের রাস্তায় অন্তত 5 লাখ মানুষ সমবেত হয়েছেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সম্মিলিত চুক্তির দাবি করেছেন। ইসরায়েল জুড়ে গত শনিবার একদিনব্যাপী ধর্মঘট এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাধারণ জনগণ এবং বিরোধীরা অংশ নেন। সমাবেশের একদিন পর তেল আবিবে এই বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মি এবং নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এদিন দেশ জুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। এ সময় জিম্মি পরিবারের সদস্যরা মঞ্চে বক্তব্য দেন। জিম্মি ও ফিল ব্যান্স পিতা বলেছেন, এই সপ্তাহ আগে আমরা রোম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রোম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে ফোরাম ঘোষণা করে ইসরায়েল অন হোল্ড কার্যক্রম শেষ হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে শত শত কর্মসূচিতে 1 বিলিয়নেরও বেশি মানুষ আগ্রহ দেখিয়েছে।